নমস্কার। খবরদার কথা নয়, আজকে কথা বলারই দিন। যে বিষয়টি নিয়ে আমরা আজকে এসেছি, বইমেলা, আগরতলা বইমেলা। 42 বছর কিন্তু দেখতে দেখতে কাটিয়ে ফেললাম। বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্ত, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোক পৌঁছে দিতে পারে, বিশেষজ্ঞরাই বলছেন। তাই বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর, সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন, আত্মলিখনের শ্রেষ্ঠ সহায়কও বটে। আজকে এই নিয়েই কথা বলবো। কথা বলার জন্য আমাদের সময় দিয়েছেন রাজ্যের প্রখ্যাত লেখিকা বলবো, বাচিক শিল্পী বলবো, সাহিত্যিক বলবো, সব কিছুই বলতে পারি। আমাদের অত্যন্ত কাছের এই খবরদার কথা নয়, যখনই আমরা সমস্যায় পড়ি কিছু বলার লোকের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলবার জন্য, অলকানন্দা চৌধুরী কোনো দিন পিছিয়ে থাকেননি। আজকে তিনিই এসেছেন, তার সঙ্গেই কথা বলবো। এই বইমেলা অলকানন্দা চৌধুরী ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে। এবারেরটা কি আমি জানি না। ফেরদৌসী মঞ্জিরা বলেছেন যে বই হলো মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি। আমি জানি না কীরকম, তাই আজকে সরাসরি চলে যাই একেবারে কোনো রকম ভনিতা না করে। 42তম আগরতলা বইমেলা শুরু হয়ে গিয়েছে, প্রায় শেষ লগ্নে চলে এলো। বইমেলা, বই আর মেলাতে যে পরিণতি, এই মুহূর্তে যে অবস্থা, তার রূপান্তরের যে পথটা, আপনি কতটা প্রত্যাশা জাগিয়েছে এই যে রূপান্তরটা? দেখুন, বই মেলা এই যে কথাটা আমরা একসঙ্গে উচ্চারণ করছি, কিন্তু আমার মনে হয় এটা দুটো শব্দ আলাদা, বই মেলা। তা আমরা কিন্তু মেলার অভিজ্ঞতা আমাদের চিরকালীন, হ্যাঁ, সেটা মানে আমার ছোটবেলায় ছিল, আমার বাবা মায়ের ছোটবেলায় ছিল, তাদেরও ছিল। তো সেখানে মেলাটা কিন্তু মিলন অর্থেই সেটাকে ধরা হতো। বইমেলা কিন্তু হাল আমলের বিষয়, যেটা হাল আমল আমি বলতে চাইছি যে যখন মানে আধুনিকতা এলো, সেটা সব দিক দিয়ে, হ্যাঁ, কারণ বই একটা সময় তো ছিল যে সেই প্যাপিরাস গাছের পাতার মধ্যে সেটা ছিল। সেই জায়গা থেকে আমরা যখন সত্যি সত্যি পেপারে এলাম এবং ছাপাখানা এলো বা ছাপা মানে যন্ত্র আবিষ্কৃত হলো, সেটা অনেকটা ব্যাপার এগিয়ে গেল। তো সেখানে বই কিন্তু চিরকালই মানুষের সঙ্গী ছিল। সেটা পাশ্চাত্য দেশে বলুন, আমাদের দেশে বলুন, সেগুলোর উদাহরণ আছে, আমি সেটা নিয়ে একটু বলবো পরে। তো সেইটা বই আমাদের সঙ্গে ছিল, কিন্তু বইকে নিয়ে উৎসব পালন করা, এইটা একেবারে আধুনিক যুগের চিন্তাভাবনা। তো সেইটা কেন করা হলো, তার কারণটা হচ্ছে যে মেলা মানে যে মিলন, যে কথাটা বলা হচ্ছে, যে মানুষে মানুষে পারস্পরিক মিলন, এবং সেখানে শ্রেণী, ধর্ম, হ্যাঁ, মানে এইগুলো কিন্তু থাকছে না, কারণ মেলায় গিয়ে আমরা সবাই সবার সঙ্গে সম্পৃক্ত হই। তো সেই জায়গাটা থাকছে না। কাজেই বইয়ের ক্ষেত্রে বইয়ের প্রচার এবং প্রসারের জন্য এই মিলনের প্রয়োজনটা ছিল। হয়তো সেই ভাবনা থেকেই বইমেলার শুরু হলো। আমরা অনেক বিখ্যাত বিখ্যাত বইমেলার নাম শুনি, বিদেশে হয়েছে বা হয় প্রতি বছর, সেরকমভাবে চলে। তারপরে আস্তে আস্তে আমাদের প্রাচ্য দেশগুলোতেও সেই ব্যাপারটা এসেছে। আমি বলবো আমাদের ত্রিপুরার কথা। ত্রিপুরায় যখন এটা মানে বইমেলাটা শুরু হলো, সে তো একটা মানে একটা বিশেষ পরিস্থিতি ছিল, সেটা সবাই জানেন। সেই পরিস্থিতিতে যারা এটা মানে ভাবনা করেছিলেন যে এই রকম পরিস্থিতিতে বইমেলার প্রয়োজন রয়েছে, আমি সত্যি অর্থেই তখন তো বুঝতাম না, খুবই, হ্যাঁ, মানে অনেক অল্প বয়স ছিল, মানে কোনটার সঙ্গে কোনটা কিভাবে সম্পৃক্ত অতটা বুঝতে পারতাম না। আজকে ভাবি যে কতটা কার্যকরী ভাবনা তখনকার সময়ে তারা ভেবেছিলেন এবং এরকম একটা নান্দনিক উৎসবের সৃষ্টি করেছিলেন। এবং দেখা গেল যে ত্রিপুরাবাসীর যে সত্যি অর্থেই একটা ঐতিহ্য ছিল, সেটা বোঝা যায় এই জায়গাটায় যে বইমেলা কিন্তু ত্রিপুরাবাসী খুব চট করে আপন করে নিল। তো তখন থেকে, আমি ওই প্রসঙ্গ একটু পরে বলবো, তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত বইমেলা কিন্তু চলছে, অব্যাহত গতিতেই চলছে।
এখন এর সঙ্গে আরও অনেকগুলো বিষয় জড়িত হয়ে গেল। সেটা হচ্ছে কি, যে আমরা সবাই জানি যখন একটা বাড়িতে একটা ছোট উৎসব হয়, অল্প কজন মানুষকে নিয়ে যখন হয়, তার মধ্যে যে আন্তরিকতা বা ওই যে আয় বেঁধে বেঁধে থাকি, ওই ভাবনাটা যতটা প্রকাশিত হয়, যখন তার পরিধি বাড়ে, যখন তার মধ্যে আরও অনেক কিছু এসে যুক্ত হয়, তখন খুব স্বাভাবিকভাবেই এতদিন ধরে যে ভাবনা চিন্তাগুলোর সঙ্গে আমরা ছিলাম সেগুলো আর ঠিক সেরকম থাকে না, সেটা পরিবর্তিত হয়ে যায়। এবারে পরিবর্তন একদম মানে অবশ্যম্ভাবী, কারণ পরিবর্তনকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু কিছু কিছু পরিবর্তন সেগুলো কিন্তু আমাদেরকে পীড়া দেয়, হ্যাঁ, এবং সেই পরিবর্তনগুলোকে আমরা গ্রহণ করতে পারি না। এবারে একটা ব্যাপার রয়েছে, পরিবেশ, বয়স, চিন্তা, চেতনা, এগুলোও কিন্তু এই জায়গাটায় কাজ করে। আমি গ্রহণ করতে পারছি না, কেন পারছি না? আরেকজন তো খুব সহজেই গ্রহণ করে নিচ্ছে, তাহলে কেন? তাহলে ওই আর কি, যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে মানে দূরত্ব, বা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে প্রকৃতিগত যে বিভেদ, সেইটা কিন্তু এই জায়গাটায় কাজ করে। তো সেই অর্থে ধরুন আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, তাহলে না ওই নস্টালজিক হয়ে বলতে ইচ্ছে করে যে রবীন্দ্র ভবন চত্বরে যখন বইমেলা শুরু হয়েছিল, সেটাতে যে মানে একটা বিষয় নিয়ে আমরা গেছিলাম, এবং মাত্র বোধহয় খুব বেশি হলে 20টা দোকান হয়তো তখন ছিল, তো সেইটাতে যে দেখা, জানা এবং নতুন কিছুর আস্বাদন, ওই আনন্দটা সত্যি অর্থেই ছিল ইউনিক। আজকে হয়তো বৈভব প্রচুর বেড়েছে, যেমন একবার বইমেলার একটা ভাবনা হয়েছিল, কই সে বৈভব। আমার মনে হয়েছিল এটার মধ্যে যেন একটা নেগেটিভ বার্তা আছে, কই সে বৈভব, তার মানে বৈভবটা হারিয়ে গেছে। তো এখন এটারও আবার অনেক রকম দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকটা সময় অতিক্রম করে এসেছি, এখন বোধহয় আমাদের আবার একটু ভাবনা করা দরকার যে আমরা কি ফেলে এসেছি আর কি পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নস্টালজিকের কথাই বললেন, তখন কবিগুরুর একটা কথা বলি, বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। এই কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমাদের এই বইমেলা সেই অর্থে প্রাসঙ্গিকতা কি হারাচ্ছে? আপনি যে কথাটা বললেন সেইটার প্রসঙ্গে আমি একটু পেছন দিকে যাচ্ছি। হ্যাঁ, সেখানে যেমন প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধ আছে, বই পড়া। সেখানে কিন্তু তিনি একদম পরিষ্কার করে দেখিয়েছিলেন যে আমাদের প্রাচীন যুগে আমাদের গৃহসজ্জার একটা বিশেষ উপকরণ ছিল বই। পড়তে হবে না বলছেন তো, জায়গায় বলছেন তো পড়তে হবে না, মানে গৃহসজ্জা বলতে তিনি ওইভাবে বলেছিলেন যে তখনকার যে নাগরিক সমাজ, যেটা মানে নাগরিক সমাজ গ্রামীণ নয়, কিন্তু নাগরিক সমাজ, তারা তাদের গৃহের মধ্যে যা যা জিনিস রাখতো, যেমন অনেক কিছু বর্ণনা আছে, হ্যাঁ, মানে সাদা বিছানা, তার পাশে একটি বেদিকা, আজকে আমরা টেবিল বলতে পারি সেটাকে, সেই তার পাশে একটা বাদ্যযন্ত্র, এরকম সব জিনিস দিয়ে সাজানো, এবং একটি বই। তাহলে বোঝা যাচ্ছে যে সেই যুগেও নাগরিক সমাজের বইটা একটা বিশেষ স্ট্যাটাস সিম্বল ছিল। আর আজকের যুগে তো হচ্ছেই, হ্যাঁ, প্রচুর বই কেনা হয়, সেগুলো সাজানো থাকে আলমারির মধ্যে, সেগুলো পড়া হয় না। জায়গায় প্রমথ চৌধুরীর একটা লাইন আপনাকে মনে করে দিই, আপনি তারপরে কন্টিনিউ করে দেবেন। সেটা হচ্ছে, বই কিনলেই পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখ মাত্র উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়। প্রমথ চৌধুরী লিখছেন। হ্যাঁ, মানে আসলে কি, প্রমথ চৌধুরীর বিভিন্ন প্রবন্ধ পড়লে পরে বোঝা যায় যে কতটা রসগ্রাহী করে নিজের বক্তব্যকে প্রকাশ করা যায়, যেটা উনি আমাদের শিখিয়েছিলেন। একদম রবীন্দ্রনাথের পরবর্তীকালে চলিত ভাষায় লিখে যারা মানে পাঠকদের মন জয় করেছিলেন, তিনি হচ্ছেন তার প্রধান। একদম। তো যাই হোক, তিনি তো এটা বললেন। তো আমি বলবো এরপরেও কিন্তু আমরা এই বই সংক্রান্ত বিভিন্ন মন্তব্য পেয়েছি, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের মধ্যে তিনি বিহারের পূর্ণিয়া জেলায়, তো ওখানে গিয়ে তিনি দেখছেন যে একজন মানে ভীষণ অবস্থাপন্ন মানুষ, যার পরিচয় হচ্ছে যে সে সকালবেলা বিকানিরি মিছরি দিয়ে জল খায়, মানে সেটা হচ্ছে তার মানে উচ্চতার প্রমাণ আর কি, যে তিনি কত উঁচু দরের মানুষ। কিন্তু বিভূতিভূষণ তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে
মানে লিখেছেন খুব সুন্দর করে আর কি, যে কি একটা বৈভবের কি মানে বিচিত্র রূপ, হ্যাঁ, যেটাকে মানে আমার বিবমিষা জাগ্রত হচ্ছিল। কীরকমভাবে যে এই পুরো বাড়িটার মধ্যে কোথাও একটা ভালো ছবি দেখতে পেলাম না, কোথাও একটা মানে কোনো একটা শিল্পকর্ম সেখানে দেখতে পেলাম না, এবং পঞ্জিকা ছাড়া আর কোনো বই সেখানে উপস্থিত নেই। তাহলে মানে আমরা বলতে চাইছি এই কারণে যে বই সত্যি অর্থেই কিন্তু আমাদের পরিচয় জ্ঞাপক। যেমন কারোর বাড়িতে, আজকের যুগেও কারোর বাড়িতে গিয়ে আমরা যদি তার শেলফে সাজানো বইগুলো দেখি, তাহলে যদি আমার সেন্স থাকে যে ওই বইগুলো কিসের বই, তাহলে কিন্তু ওই মানুষটির পরিচয় সম্পর্কেও কিন্তু আমাদের একটা মোটামুটিভাবে একটা ধারণা হয়েই যায়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো তাহলে বলতে হচ্ছে যে বই আমাদের মানে সত্তার সঙ্গে জড়িত। রাজা রামমোহন রায় একটি বই লিখেছিলেন, তোহফাতুল মুহদ্দিন, হ্যাঁ, এটার মানে উচ্চারণটা ওই রকম ফার্সি ভাষার যে বইটা, বলা হচ্ছিল কাজী আব্দুল ওদুদ বলেছিলেন যে এই বইটির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মানে ভারতবর্ষে ধর্মীয় জগৎ বা সামাজিক জগতের আধুনিকতা এই জায়গাটা থেকে শুরু হয়েছিল। তার মানে একটা বই একটা সময়ের দিকচিহ্ন হয়ে রইল। বিদ্যাসাগর তিনি মানে যথেষ্ট ভালো মানে সাহিত্যকর্ম তার মানে করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল, কিন্তু করেননি। কেন করেননি? তার কারণ হচ্ছে তিনি বুঝেছিলেন এই মুহূর্তে ভারতবাসীকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাদের হাতে প্রচুর বই তুলে দেওয়া দরকার। এবারে নতুন করে বই লেখার চেয়ে যদি অনুবাদ কর্মে হাত দেওয়া যায়, অর্থাৎ যে বইগুলো আছে সেগুলোকে বাংলায় করে তারপরে যদি সকলের হাতে পৌঁছে দেওয়া যায়, সেটা অনেক বেশি উপযোগী হবে। তাহলে আমরা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বই আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে যাচ্ছে। তা এই যে ব্যাপারটা যে বই আমাদেরকে অতীতের সঙ্গে আজকের বর্তমানকে জুড়ে দেয়, এটাকে অস্বীকার করার কোনো পথ নেই। রবীন্দ্রনাথের মেঘদূত বলে একটি প্রবন্ধ আছে, সেই প্রবন্ধেও তিনি বলেছিলেন যে আমরা যে পেছন ফিরে রামগিরি পর্বতের খবরটা যখন শুনি, তখন আমাদের কিন্তু ওই অতীতের সঙ্গে বর্তমানের একটা যোগাযোগ স্থাপিত হয়, এবং আমাদের হৃদয়ের মধ্যে তখন ওই ভাবনাটা আসে যে আমি যা ফেলে এসেছি আজকের যুগে আমি ওটার সঙ্গে আর সম্পৃক্ত হতে পারবো না, কিন্তু অতীতের দিকে তাকিয়ে আমি ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবো। কথাটা বলেছেন একদম ঠিক। তো এইটার আপনি সঙ্গে প্রশ্নটা করেছেন যে সেই অর্থে কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে? এখন বইয়ের প্রাসঙ্গিকতা কখনোই হারাবে না, এটা মানে আমি একদম জোর গলায় বলি। হ্যাঁ, বইয়ের প্রাসঙ্গিকতা কখনোই হারাবে না, কিন্তু হ্যাঁ, বইকে ঘিরে যে আয়োজনগুলো সেগুলো প্রাসঙ্গিকতা হারাচ্ছে কিনা সেটা মানে সেটা নিয়ে ভাবনা করা দরকার। সাংঘাতিক প্রশ্ন তুললেন। তাহলে এই প্রাসঙ্গিকতা প্রসঙ্গে আপনার এই যে হারাচ্ছে না, সেই কথায় আমার একটা মনে প্রশ্ন যাচ্ছে, এই যে সোশ্যাল নেটওয়ার্কের যুগ এই মুহূর্তে, এই যে সোশ্যাল নেটওয়ার্ক জাতীয় যে আমার ব্যক্তিগত শব্দ চয়ন হচ্ছে আপদ, এই যে এর প্রবল আক্রমণের সামনে বই কতটা প্রতিরোধ করতে পারছে? এই যে কথাটা, এইখানে আমি মানে এটা একদম আমার ব্যক্তিগত একটা ধারণা। আমার মনে হয় যে আপনার তথাকথিত আপদ আর বই তারা কিন্তু পরিপূরক হতে পারত, হ্যাঁ, মানে পরস্পরের পরিপূরক হতে পারত, কিন্তু হলো না কেন? তার কারণ হচ্ছে বইয়ের সঙ্গে কিন্তু ব্যবসা বলেও একটা ব্যাপার জড়িত রয়েছে। হ্যাঁ, কারণ প্রকাশক যখন বই প্রকাশ করবেন বা ছাপাবেন, তখন তাকে তো অবশ্যই অর্থকরী দিকটাও তাকে দেখতে হবে। হ্যাঁ, সেই জায়গাটা আমরা অস্বীকার করতে পারছি না। এখন সোশ্যাল মিডিয়ায় যখন আমরা দেখতে পাচ্ছি সবাই কবিতা লিখছেন, নানা ধরনের মানে লেখালেখি করে পোস্ট করছেন, হ্যাঁ, এবং অনেকে এরকমও মনে মনে ভাবছেন যে থাক নাই বা হলো আমার বই, কিন্তু আমি তো পৌঁছে যাচ্ছি অনেকের কাছে। এইটা কিন্তু এর একটা ভালো দিক যেমন আছে আমার মনে হয়, এটা ভালো দিক বলতে আমি এই বলতে চাইছি যে যারা সেভাবে লেখালেখি করেন না তারাও উৎসাহিত হয়ে যাচ্ছেন, মানে পাশের জন্য তো দেখছেন, আচ্ছা তাহলে আমিও একটা কিছু লিখি। বা ধরুন যারা কোনোদিন ভাবেননি যে আমার জীবনের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা যেগুলো হয়তো সেভাবে বলার নয়, কিন্তু আমি যদি তাকে একটা লিটারেরি ফ্লেভার দিয়ে সেটাকে যদি আমি তুলে দিই, হ্যাঁ, তাহলে আরও 10 জন লোক পড়ছে। আর বাহবা জানাতে তো লোকে আজকাল আর কার্পণ্য করে না,
তো সেটাও একটা ব্যাপার, তো সেটা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা বই বলে ধরি, তাহলে আজকের আধুনিক যুগে বই মানে একটা স্বয়ংসম্পূর্ণ বই যখন হাতে আসে, সত্যি খুব ভালো লাগে দেখলে। তার এত সুন্দর, তার মানে প্রচ্ছদ, তার কাগজ, তার ভেতরে ছাপা সব কিছু। কিন্তু সঙ্গে পাঠককে কিন্তু এটাও ভাবতে হবে, এই ধারাটাকে টিকিয়ে রাখার জন্য আমাকেও কিছু মানে কন্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, তো আমাকেও কিছু কন্ট্রিবিউট করতে হবে। এই ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই মানে প্রায় পালিয়ে বেড়ানোর মতন। মানে লেখক এই বছর বইমেলায় একটা বই বের করেছেন, কেউ আর তার কাছাকাছি সেভাবে যাচ্ছে না, যদিও অনুরোধ করে ফেলেন যে এই বইটা কিনতে হবে। এখন এই যে জায়গাটা এরকম ছিল না। আমার মানে ঘরে আমি দেখেছি আমার বড় যারা, তাদের প্রচুর বই তারা উপহার পেতেন, প্রচুর বই তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়েছে। বিয়েতে বই দেওয়া একটা ভীষণ ভালো ব্যাপার ছিল। কি করে যে আমরা ওই জায়গাটা থেকে সরে গেলাম আমি জানি না। এখন এটা হতে পারে যে বইয়ের ক্রমবর্ধমান মূল্য, এটা একটা ব্যাপার। আর এমনিতে ওই যে চটজলদি খাবারের মতন চটজলদি উপহার সব বেরিয়ে গেছে, মানুষ সেগুলো দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। যদি সত্যি বইয়ের প্রতি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমাদের এই দিকটা নিয়ে ভাবনা চিন্তা করতেই হবে। আমরা কি পারি না যদি আবার সেই পুরনো ধারাটা মানে নিয়ে আসি? এটা আশঙ্কা থাকছে না যে বই তো একটা নথি, সোশ্যাল মিডিয়াটা কি নথি থেকে সরে যাওয়ার একটা পন্থা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছি যে প্রতিরোধ গড়তে পারছে না, এটা তো স্বতঃসিদ্ধ, পারছে না। কিন্তু প্রতিরোধ যাতে গড়তে পারে তার কিন্তু সেই ক্ষমতাটা আছে। কিন্তু সেটা করার জন্য যাদের ভূমিকা সবচেয়ে জরুরি, সেই পাঠকরা, তারা যদি এই ব্যাপারে সচেতন না হন, তাহলে যেটা হয়, ওই বইমেলায় গেলাম, বেড়ালাম, ঘুরলাম, বড়জোর ছোট বাচ্চাটার জন্য কিছু একটা কিনলাম, চলে এলাম, এইখানেই দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় দায়িত্বটা শেষ হলে হবে না। এখানে কিন্তু আমি মনে করি যে সকলেরই দায়িত্ব রয়েছে, সরকারেরও একটা দায়িত্ব রয়েছে। যেমন বইমেলা যখন শুরু হয়েছিল তখন কিন্তু সরকারিভাবে একটা সাবসিডি দেওয়া হতো, তারপরে আস্তে আস্তে সেটা তুলে দেওয়া হয়েছে অবশ্যই। কিন্তু আজকে যখন এরকম একটা মানে ভাঙন দশা, তখন কি কিছু করা যায় না? এই ব্যাপারগুলো নিয়ে যদি আবার একটু নতুন করে ভাবনা চিন্তা করা হয়, তাহলে আমার মনে হয় যে এগুলোর একটা কাজ হতে পারে। তার কারণ হচ্ছে মানুষ কেবল রুটি নিয়েই বেঁচে থাকতে পারে না। মানুষের চিন্তা চেতনা যথার্থ উন্নয়নের জন্য তার যে সাংস্কৃতিক চাহিদা, সেটারও পরিপূরণ করতে হবে। মুখের গ্রাসটা কেড়ে নিলেন আপনি। আজকের এই বইমেলাকে সামনে রেখে এই শব্দগুলি যিনি ব্যবহার করতেন, তার কথাই বলি, কবিমন্ত্রী অনিল সরকার। অবশ্যই এই তার একটা অসাধারণ প্রচেষ্টার ফল হচ্ছে আজকের আগরতলা বইমেলা। নিশ্চয়ই আমরা 1980 সালের দাঙ্গা টাঙ্গার কথা কিছু কিছু আপনি ইঙ্গিতে বলেছেন, সবটাই আছে। এই কীর্তিটা ভুলিয়ে দেবার চেষ্টা বা এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কি আপনাকে পীড়া দেয়? অবশ্যই। মানে আমরা তো মানে একেবারে মানে প্রত্যক্ষভাবে দেখেছিলাম যে কিভাবে ওই 10-12টা স্টলকে কি করে আস্তে 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 বাড়ানো হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হচ্ছে, এগুলো আমরা জানি। এবং এখানে আমি একটা কথা বলবো যে এইবারের বইমেলার পরে একটি পত্রিকায় কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে এই বইমেলার যারা রূপকার ছিলেন তাদের কথা কি একবার স্মরণ করা যেত না? আমারও তাই মনে হয় যে যারা যে কাজটা করে গেছেন, যার সুফল আজকের সমাজ ভোগ করছে, তাদেরকে স্মরণ করার মধ্যেই কিন্তু আমাদের যথার্থ উন্নত মানসিকতার পরিচয়। সেটা যে করা হচ্ছে না, সেটা সত্যি অর্থেই আমাদেরকে পীড়া দেয়। কেন করা হচ্ছে না? এখন যদি বলা হয় যে এই দুজন মানুষকে আমি একটা রাজনৈতিক পরিচয়েই বেঁধে রেখেছি, তাহলে এটা হতেই পারে। কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে যদি আমরা ভাবি যে তারা এই পরিকল্পনাটা করেছিলেন বলেই আজকে এটার একটা বৃহৎ রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা করা উচিত ছিল। তাতে কি হয়, ইতিহাস জানা না থাকলে আজকের প্রজন্ম তারা কিন্তু বুঝতে পারবে না প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোটা কত কঠিন ছিল। সে কঠিন ছিল এবং জরুরি ছিল। অর্থাৎ ওই সময়ের যে পরিবেশ পরিস্থিতি, যেটাকে ভেবে তারা এই ভাবনাটা করেছিলেন যে বইমেলার মতন এরকম একটা নান্দনিক উৎসব তারা তৈরি করবেন, সেটা কেন হয়েছিল এ বিষয়ে 2-4 কথা যদি না বলা হয়, তাহলে আজকের মানে প্রজন্ম কিন্তু এই ব্যাপারগুলো জানবেও না, বুঝতেও চাইবে না। হ্যাঁ,
কিন্তু আমার মনে হয় এটা দায়িত্ব আমাদের সকলের, এটা জানানো উচিত ছিল। ঠিকই তো, এটা আমাদের কষ্ট দেয়, নো ডাউট। সর্বশেষ প্রশ্ন, আগরতলা শহর থেকে একটু ইঙ্গিত দিয়েছেন আপনি, আগরতলা শহর থেকে অনেকটা দূরে বইমেলার প্রাঙ্গণ, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে দিতে পারে, জীবনের দুঃখ এবং বোঝা কমে যেতে পারে, শরৎচন্দ্রের সেই বিখ্যাত উক্তি, একদম, বা প্রতিভা বসুর উক্তি, বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়। এই যে দূরত্বটা, এই বই বিপাশাকে অনেকটা খাটো করে দিচ্ছে বা মেটাতে কি সক্ষম হচ্ছে? একদম। মানে এখন ধরুন এখানে হয়তো কেউ আমার সঙ্গে বিরোধিতাও করতে পারেন, যেহেতু আমরা এখন বয়স্কদের দলেই পড়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে বলবো বইমেলায় যাওয়াটা মানে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে বিভিন্ন স্টলে গিয়ে বিভিন্ন ধরনের বইগুলো যে দেখা, জানা যে এরকম বই ওই প্রকাশন থেকে বেরিয়েছে। হয়তো আমি সব বই কিনতে পারি না, কিন্তু জানাটাও কিন্তু একটা ভীষণ রকম তৃপ্তি দেয় যে এই বিষয়ে এরকম একটা বই আছে। এখন আমার এই বয়সে ওই যে অত দূরে হাঁপানিয়া মানে মাঠে যাওয়াটা মানে সত্যি অর্থে জানেন তো একটা মানে ভীষণ রকম একটা পরিকল্পনা করতে হয়। এভাবে যাব, ওকে নিয়ে যাব, একে নিয়ে যাব, তারপরে একসাথে ফিরবো, তারপর একটু দেরি হলেই চিন্তা, হ্যাঁ, তারপর বাইরে বেরিয়ে নানা রকম সমস্যা। এবার হ্যাঁ, সরকারিভাবে বাসের ব্যবস্থাও রাখা হয়েছে, কিন্তু সেগুলো তো আবার সেই একই রকম আপনাকে একটা শৃঙ্খলে বেঁধে দিচ্ছে, ওদের মতনই আপনাকে যেতে হবে, সেটাই ফিরতে হবে। এটা মানে সত্যি অর্থে সেই উৎফুল্লতাটা থাকছে না। আরেকটা ব্যাপার যে এই কথাটাও মাথায় রাখতে হবে, দেখবেন যে আমাদের বয়সী যারা, তারাই কিন্তু বই ক্রয় করার যে ক্ষমতা মানে কিছুটা তাদের মধ্যেই রয়েছে। তো সেই ক্ষেত্রে এরা যদি না যান বা না যেতে পারেন, তাহলে বইমেলা যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্যে একটা দিক কিন্তু খাটো হয়েই যাচ্ছে, সেভাবে তারা যেতে পারছেন না। আর না যেতে পারার কারণে তাদের মনের যে কষ্টটা সেইটা কিন্তু দূর হচ্ছে না। এবং সেক্ষেত্রে এই যে আপনি যেটা বলেছিলেন সেই সোশ্যাল মিডিয়ার আপদ ব্যাপারটা, ওখানে কিন্তু ওই জায়গাটা দিয়েই কিন্তু এই ব্যাপারগুলো এসে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো সেইগুলোকে প্রতিরোধ করার জন্য যে যে জায়গাগুলোর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার ছিল, বইও বিক্রি হচ্ছে, আবার সেলফিও তো তোলা হচ্ছে, বিক্রেতা সেলফিও তুলছে, তাহলে আপদ আর এই যে আমাদের একসঙ্গে চলছে। তো এই যে ব্যাপারগুলো মানে আমার মনে হয় যে জায়গাগুলো থেকে সাহায্যের হাতটা আসা উচিত ছিল সেভাবে আসছে না। এবং বইমেলার স্থান পরিবর্তন, এটা কিন্তু বলতে পারেন যে বুদ্ধিজীবী মহল বলুন, সাধারণ পাঠক বলুন, উৎসাহী মানুষদের কথা বলুন, প্রত্যেক প্রকাশকরা তো বটেই। এবং আমি আগরতলা শহরে এরকম দু একটা প্রকাশনার কথা জানি যারা এখন আর ওখানে যায় না, কারণ তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো এই প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু এটা একটা বলা যেতে পারে যেটা একটা ক্ষত হয়ে রয়েছে। বইমেলার প্রাঙ্গণের সঙ্গে আপনার এই যে কোনো বইয়ের যে মলাট উদ্বোধন হচ্ছে তার দূরত্বটাও বিরাট হয়ে যাচ্ছে, প্রেস ক্লাবে হচ্ছে আর ওখানে যাচ্ছে বই, যেতে কিন্তু ভুলেও যাচ্ছে মানুষ। এই যে বিষয়টা, এই মানে বেরিয়ে আসা, আপনার সর্বশেষ মানে কি আবেদনটা কি হবে? দেখুন, সঙ্গে কিন্তু ওই যে কথাগুলো আসবে যে বইমেলার পরিসর বড় হচ্ছে, হ্যাঁ, মানে প্রকাশক আসছেন, এবং এটাও তো সত্যি কথা যে বইমেলার সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রকাশনা জগৎটা অনেক বেশি মানে কি বলা যায় একেবারে পত্রপুষ্পে সুশোভিত হয়েছে। হ্যাঁ, সেখানে কোনো সন্দেহ নেই, লেখালেখি অনেকটাই বেড়েছে। তারপরে এই প্রকাশকরা যেটা করছেন যে যারা হয়তো আগে কোনোদিন বই প্রকাশ করার কথা ভাবেননি, নিজের মনে তারা যা রচনা করেছেন নিজের কাছে রেখে দিয়েছেন, তারা এখন আনন্দিত হচ্ছেন যে তারা বইটা তারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রকাশনা করছেন। সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে পাঠক, লেখক, প্রকাশক সকলেই উপকৃত হচ্ছেন। এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি। এবং এটাও সত্যি কথা যে বইমেলার পরিসর যদি বাড়াতে হয় তাহলে তাকে শহরের ভেতরে এত বড় জায়গা নেই, তাহলে তাকে এটা সরতে হবে, এটাও আমরা স্বীকার করি। কিন্তু তারপরেও বলবো, যেহেতু আমাদের যেমন পশ্চিমবঙ্গে অত দূরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানকার যোগাযোগ ব্যবস্থাটা যেরকম আমাদের এখানে কিন্তু ব্যাপারটা তা নয়। কাজে আমাদের পক্ষে
এখনই ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া কঠিন। আমি অনেকের মুখে এটা শুনেছি, না বইমেলা এখন আর যেতে পারি না, বা গেলেও বড়জোর একদিন যাই। হ্যাঁ, বইমেলা তো একদিন যাওয়ার নয়, বইমেলা হচ্ছে আমার মনের রসদটুকু গ্রহণ করার জন্যই আমি বারবার সেখানে যাব। এই বারবার যাওয়ার জায়গাটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু ভাবতে হবে, আয়োজকদের ভাবতে হবে, প্রকাশকদের বলতে হবে কোন জায়গাটায় তাদের সমস্যা, সেটা নিয়ে যদি বলেন তাহলেই কিন্তু হয়তো পাঠক বা যারা বইমেলা পিপাসু তাদের সমস্যাটা হয়তো এভাবেই মিটবে। একদম ঠিকই। তো আমি কিন্তু আরেকটা কথা বলতে চাইবো যে বই যে সত্যি অর্থেই আমাদের জীবনের সঙ্গে মানে কতটা জুড়ে আছে, আমি সেটা দিয়ে একটু শেষ করতে চাইছি। আপনি শেষ করবেন, কিন্তু তার আগে আমি বই নিয়ে একটা বলতে চাইছি। তো সেটা হচ্ছে, আমি কবিতাটা একটু শোনাতে চাইছি। তুমি আছো বলেই এখনো পৃথিবী সুন্দর হয়, অনিবার্য যুদ্ধ হয়, লড়তে চাই আমি তুমি আছো বলেই। কবি হওয়ার স্বপ্ন আমার আমরণ, প্রবাদ প্রতিম। ভোরের চোখ খুলে মোহন মুগ্ধতায় চেয়ে থাকি তোমার দিকে, এমন ঔদার্য ঋণী করে আমায়। তুমি আছো বলেই এখনো চিরন্তন প্রেয়সীর খোঁজে নিরন্তর অক্লান্ত আমি। তুমি আছো বলেই অবিকল্প ঐশ্বর্যের জঠর খুঁজে মরি সমূহ বৈভব, প্রজ্ঞা ও প্রতীতি। নিহিত চৈতন্যের মোহর বিভায় পাশে আছো জন্মে জয়। অনিন্দ জীবন থেকে হিরণ্য পরাগ তুলে দিয়েছ উজাড় করে অমোঘ সুমতি। তুমি আছো বলেই এখনো বড় প্রিয় এই চরাচর। বিপুল অরণ্যে তোমার বেঁধেছে ঘর ধৃষ্ট এক কবি। তুমি আছো বলেই মগ্ন অবকাশে তোমার পূজারি করেছি তুচ্ছ সন্ত্রাস সংঘাত। এ শুধু মুহূর্তের নয়, রয়ে যাবে চিরদিন চিরকাল তোমারই জয়। রাত থেকে দিন, দিন থেকে রাত। অপূর্ব। এর থেকে সুন্দর করে শেষ করার আর কিছু নেই। তবু বলুন, সৈয়দ মুস্তাফা সিরাজ বলেছেন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়নি। আবার নেপোলিয়ান বলছেন যে অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে জীবন অচল। দুটো উদাহরণ দিয়ে বলি যে এই 60,000 বই বা দেউলিয়ান না হওয়ার যে চিন্তা, এই যে এত কিছুর মাঝখানে এত বই, এবং সর্বশেষ অলকাদির যে কবিতাটা, এটা শুনেই বলি এই বইমেলায় অলকাদির লেখা কোনো বই কেন অনুপস্থিত। আমাদের দাবি থাকবে পরবর্তী বইমেলায় অলকাদির বই প্রকাশিত হোক, যে কোনো বিষয়ের উপরে। এই অসাধারণ লেখনীগুলি কেন পিছিয়ে থাকবে? আজকে এই প্রশ্ন রেখেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।